নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি ভুতুড়ে ব্যাপার গল্পের শেষ অর্থাৎ বাকি অংশটুকু পাঠ করব। শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধে নেমে এলো। তার গায়ে একটা ফুল হাতা সোয়েটার ছিল। থলি থেকে একটা উলের টুপি বের করে মাথায় পরলেন। নতুন জায়গা, চট করে ঠান্ডা লেগে যেতে পারে। নিতাই এসে একটা হ্যারিকেন লণ্ঠন রেখে গেল। বলল, বাবু, ইচ্ছে করলে এখন একটু গড়িয়ে নিতে পারেন, রেতে জাগতে হবে তো। হরিশঙ্কর ভেবে দেখলেন প্রস্তাবটা মন্দ নয়। এদিকে মশার গুনগুনানি শুরু হয়েছে। তিনি মুখে আর শরীরে অনাবৃত জায়গায় মলম মেখে নিলেন, মশা কামড়াবে না। তিনি শুয়ে পড়লেন। সারাদিনের ক্লান্তিতে প্রায় সঙ্গে সঙ্গে গাঢ় ঘুম। নিতাইয়ের ডাকে ঘুম ভাঙল তার। হাত ঘড়িতে দেখলেন রাত 8:30। বেশ ভালো ঘুম হয়েছে। আপনার খাবারটা এখানেই দিয়ে যাই বাবু, নিতাই বলল। হ্যাঁ, সেই ভালো, হরিশঙ্কর জবাব দিলেন। একটা বড় কাঁচের রেকাবিতে রুটি আর একটা কাঁচের বাটিতে ডিমের ঝোল দিয়ে গেল নিতাই। একটা কাঁচের গ্লাসে জল দিতেও ভুলল না। হেড অফিস থেকে অফিসাররা আসেন, তাদের জন্য কাঁচের বাসনপত্র রাখতে হয়েছে। ডিমের ডালনাটা চমৎকার রেঁধেছে নিতাই। এত সুস্বাদু রান্না অনেক দিন খাননি। নিজে তিনি সংসার করেননি। একটি ছোকরা বাড়িতে থাকে, সব কাজকর্ম করে, এমনকি রান্না পর্যন্ত। তার তুলনায় এই রান্না অমৃত। খাওয়া দাওয়া চুকলো। নিতাই বাসনপত্র নিয়ে জায়গাটা পরিষ্কার করে দিল। হরিশঙ্কর কয়েকটা ধূপ জ্বালালেন। ধূপদানি সঙ্গেই থাকে। ঝোলা থেকে 4টে আস্ত রসুন বার করে সামনে পিছনে কোনাকুনি রাখলেন। তিনি যেখানে বসে রাত কাটাবেন তার কয়েক হাতের মধ্যে। একটা ইংরাজি বইয়ে তিনি পড়েছিলেন, ভূত প্রেত রসুন ডিঙুতে পারে না। মা কালীর বাঁধানো ফটোটাও সামনে রাখলেন। এসব হলো উৎপাত থেকে আত্মরক্ষার উপায়। তাছাড়া সেই পিশাচ সিদ্ধ কবচটা তো আছেই। সব শেষে চারপাশে গোল করে সর্ষে ছিটলেন। নিতাইয়ের আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ও বোধহয় খাওয়া দাওয়া করে ঘুমোবার চেষ্টায় আছে। হরিশঙ্কর ঘড়ি দেখলেন রাত 10টা। এখন শুধু প্রতীক্ষা। এসব ব্যাপারে তাঁর রাত জাগার অভ্যাস আছে। তিনি পরলোক সম্বন্ধে একটা বই খুলে বসলেন। সময় কাটাবার জন্য তিনি সঙ্গে বই রাখেন। ক্রমে বইয়ের মধ্যে তিনি ডুবে গেলেন। হঠাৎ কিসের একটা অনুভূতিতে তিনি মুখ তুলে তাকালেন আর চমকে উঠলেন। খানিকটা দূরে নিতাই বসে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাঁর দিকে। এ কি তুমি? হরিশঙ্কর বললেন, কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ বাবু, নিতাই জবাব দিল। আপনি যেভাবে পড়িতেছিলেন কোনো হুঁশ ছেলনি। তুমি ঘুমাওনি? এগে, আপনি যদি ভয় পান এই ভেবে ঘুম আসতেছিল না, তাই চলে এলাম। দাঁত বার করে হাসল নিতাই। হরিশঙ্করও হাসলেন। বললেন, ভয় পেলে কি আর এখানে আসি? আমার অভ্যেস আছে। কিন্তু ভূত যদি আপনার গলা টিপে ধরে? ওটা ভুল ধারণা নিতাই। হরিশঙ্কর বই বন্ধ করে ওকে বোঝাতে লাগলেন। ভূত প্রেত এরা হলো অশরীরী, মানে এদের কোনো দেহ নেই। এরা ইচ্ছা করলে মানুষের মূর্তি ধরতে পারে বটে, কিন্তু সেটা রক্ত মাংসের নয়, মানুষের ছায়া। তাই ইচ্ছে করলেও তোমাকে ছুঁতে পারবে না। হাত চালালে সেই হাতটা তোমার আমার শরীর ভেদ করে চলে যাবে, কোনো ক্ষতিই হবে না। তবে যে শুনি ভূতে মেরেছে, এ কথা কি সত্যি নয়? ভূতে মারে না নেতাই। মানুষ ভূত দেখলে ভয়েই হার্টফেল করে, আর সেটাই রটে যায়, ভূতে গলা টিপে মেরেছে। বাবু, আপনি তো অনেক কিছু জানেন, নিতাই বেশ সম্ভ্রমের সঙ্গে বলল। আমি যে এ নিয়ে অনেক পড়াশোনা করেছি, অনেক জায়গায় গেছি। হরিশঙ্কর বললেন। তা আপনি কি সচক্ষে ভূত দেখেছেন? না নেতাই, আজ পর্যন্ত সে সৌভাগ্য হয়নি। শুনেছি এখানে অনেকেই ভূত দেখেছেন, তাই অনেক আশা করে এসেছি। আপনার মতো আরও কয়েকজন ছিল, নিতাই বলল। ভূতের কথাটা
সত্যি কিনা তা পরখ করবার জন্যে। তেনারা সবাই ভূতের দর্শন পেয়েছিল বাবু। দেখি আমিও পাই কিনা। হরিশঙ্কর বললেন, এবার তুমি যাও, তুমি থাকলে হয়তো ভূত আসবে না। হ্যাঁ বাবু, আমি যাই। নিতাই বলল, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি ঘরের দরজা খোলাই রাখব। আমার ঘুমও খুব পাতলা। ঠিক আছে, হরিশঙ্কর বললেন। হাত ঘড়িতে দেখলেন রাত 1টা বাজে। নিতাই চলে গেল। তিনি আবার বই খুলে বসলেন। মাঝে মাঝে বই থেকে চোখ তুলে ঘরের চারিদিকে দেখছিলেন অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা। রাত 4টা পর্যন্ত তিনি সজাগ ছিলেন। তারপর হাই উঠতে লাগলো। কখন যে কার্পেটের ওপর শুয়ে পড়েছিলেন নিজেই জানেন না। ঘুম ভাঙল সকাল 7টায়। বাইরে রোদ দেখা যাচ্ছে। নিতাই তাকে ডাকেনি, কিন্তু ঘরে 1 বালতি জল আর একটা মগ রেখে গেছে। হরিশঙ্করবাবু বারান্দায় গিয়ে চোখে মুখে জল দিলেন। তারপর জিনিসপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। নিতাই যেন তাঁর জন্যই অপেক্ষা করছিল। হাসি মুখে বলল, ঘুম ভাঙল বাবু? হ্যাঁ। হরিশঙ্কর বললেন, কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ভূতের দর্শন পেয়েছেন বাবু? নিতাই কৌতূহল দৃষ্টিতে জিজ্ঞেস করল। দূর, সব বাজে। হরিশঙ্কর ঠোঁট ওল্টালেন। মিছিমিছি এখানে এলাম, কিন্তু আপনার আগে যারা এসেছিলেন তারা দেখেছিলেন। নিতাই যেন একটু ক্ষুণ্ণ কণ্ঠে বলল, হয়তো তুমি ছিলে বলে আর দেখা দেয়নি। হরিশঙ্কর একটু পরিহাস করবার চেষ্টা করলেন। আমি আবার কখন ছিলাম? হরিশঙ্করের রাগ হলো। তিনি বললেন, রাত 1টা পর্যন্ত তুমি আমার সঙ্গে গল্প করনি? কি বলছেন বাবু আপনি? নিতাই প্রতিবাদ করে উঠল। আপনার এঁটো বাসন নিয়ে আমি সেই যে চলে এসেছিলাম আর ও ঘরে যাইনি। আমি তো রাত 9টার পরেই শুয়ে পড়েছিলাম। ঘুমোলে আমার আর কোনো জ্ঞান থাকে না বাবু। হরিশঙ্কর হতবুদ্ধির মতো ওর দিকে তাকিয়েছিলেন। হঠাৎ নিতাইয়ের 2 চোখে ফুটে উঠল কৌতূহলের ছায়া। ও বলল, আপনি তো ভূত দেখেছেন বাবু, আপনাকে নিরাশ করেনি। কি বলছো তুমি? হরিশঙ্কর অবদের মতো বললেন, বাবু, আপনি যাকে দেখেছেন সে আমি নই, ভূত। আমার চেহারা ধরে আপনাকে ধোঁকা দিয়েছে। আস্তে আস্তে হরিশঙ্করের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। ভূত এসেছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি। তার নিজের হাত কামড়াতে ইচ্ছে করছিল। ইস, এত কাছ থেকেও তিনি ভূতকে বুঝতে পারলেন না। জীবনে প্রথম ভূত দেখেও তিনি ঠকে গেলেন। ভূতই বোকা বানালো তাকে। 9টার মধ্যে তাকে বাস স্টপেজে পৌঁছতে হবে। ওই সময় পান্ডুয়াগামী বাস ওখানে আসে। তিনি নিতাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। তাকে 10টা টাকা বকশিশও দিলেন। অর্ধেক পথ যাবার পর হঠাৎ একটা চিন্তা তার মাথায় এলো, আর তিনি থমকে দাঁড়ালেন। নিতাই কি সত্যি কথা বলছে, না সব ওর বানানো কথা? ও কি সত্যি রাত্রিরে ঘরে বসে তার সঙ্গে গল্প করেনি? কিন্তু তা যদি না হয়? ধরা যাক ও সত্যিই এসেছিল, কিন্তু এখন তা অস্বীকার করছে। সমস্ত ঘটনাটা একটু ভুতুড়ে রূপ দিয়ে তাকে বোকা বানিয়েছে। কিন্তু তাতে ওর কি লাভ? হয়তো এভাবেই ভূতের কথা রটছে, আর তার মতো কেউ কেউ ভূত দেখার আশায় আসছেন। মাস থেকে নিতাইয়ের কিছু রোজগার হচ্ছে। একবার তিনি ভাবলেন ফিরে গিয়ে নিতাইকে পুলিশের ভয় দেখাবেন, কিন্তু তারপরেই মনে হলো তার হাতে কোনো প্রমাণ নেই, আর পুলিশও তাকে কি ভাববে, উজবুক। তিনি আবার বাসের জন্য হাঁটা দিলেন। মনের মধ্যে একটা প্রশ্ন খচখচ করতেই লাগলো, নিতাইয়ের কথা যদি মিথ্যে না হয় তবে